ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে আমি কোলয়েডের বেসিক জায়গাটা বলেছিলাম, আজকে টপিকে করাবো সেটা হচ্ছে কোলয়েডের প্রিপারেশন আর কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোলয়েড প্রিপারেশনের কথাটা বলি। অ্যাকচুয়াল আমি যদি দুটো কোলয়েড ভাবি, ধরো একটা স্টার্চ সল নিয়েছো তুমি, স্টার্চ সল, আর একটা নিয়েছো ফেরিক হাইড্রোক্সাইড সল, দুটোই কোলয়েড। এখানে সলিউট মানে দ্রাবকটা আর কি স্টার্চ, আর দ্রাবক মানে বিস্তার মাধ্যম যেটা সেটা হচ্ছে জল, ওয়াটার। ঠিক আছে, এখানে ফেরিক হাইড্রোক্সাইড সলে ফেরিক হাইড্রোক্সাইডের যে অধক্ষেপ মানে প্রেসিপিটেটের যে কণাগুলো সেগুলো হচ্ছে দ্রাবক মানে হচ্ছে বিস্তৃত দশা, FeOH3 কণাগুলো হচ্ছে দ্রাবক কণা, আর দ্রাবক মানে বিস্তার মাধ্যম যেটা সেটা হচ্ছে জল। এই দুটো কোলয়েডের এক্সাম্পল। এখন তোমরা জেনেছো যে স্টার্চ সল একটা দ্রাবক আকর্ষী লায়োফিলিক কোলয়েড, আর ফেরিক হাইড্রোক্সাইড সল একটা দ্রাবক বিকর্ষী লায়োফোবিক কোলয়েড। যখন আমি স্টার্চ সল প্রিপারেশন করব, কি করব না, জল নিয়েছি, নিয়ে তার মধ্যে স্টার্চ কিছুটা দেব, দিয়ে গরম করব, অ্যাকচুয়ালি গরম জল নেব, নিয়ে ভালো করে নাড়াবো, স্টারিং করব। করলে দেখবে স্টার্চের কণাগুলো জলের পুরো অংশটায় দেখবে ছড়িয়ে পড়েছে, একটা স্টেবল কোলয়েড সলিউশন তৈরি করেছে। এটাই স্টার্চ সল প্রিপারেশন হয়ে গেল, মানে একটা দ্রাবক আকর্ষী কোলয়েড প্রিপারেশন হয়ে গেল। শুধু একটুখানি জাস্ট গরম জল নিয়ে স্টার্চ দিয়ে নাড়িয়ে দিলেই পুরো স্টার্চ সলিউশন হয়ে গেল, আর কিছু করতে হবে না। হ্যাঁ ঠিক তাই, এটাই লাগবে, আর কিছু লাগবে না। এবার যদি বলো ফেরিক হাইড্রোক্সাইড সল, ফেরিক হাইড্রোক্সাইড সলে তুমি একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেট মানে একদম সদ্য ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ তৈরি করে, ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপের কণা তুমি নেবে, ফেরিক হাইড্রোক্সাইডের কণা নিয়েছো, নিয়ে তাতে জল দাও, দিয়ে গরম করো, করে ভালো করে নাড়িয়ে দাও, দিলে দেখবে ফেরিক হাইড্রোক্সাইড গুলো জলের চারিদিকে ঠিক এই স্টার্চের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখবে ফেরিক হাইড্রোক্সাইডের কণাগুলো আস্তে 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 তলায় সব ছিটিয়ে পড়েছে। তার মানে এটা কোলয়েড প্রিপারেশন হলো না। কোলয়েড তো একটা স্টেবল সলিউশন হবে, মানে জাস্ট তুমি সলিউশনটা তৈরি করেই যদি থিতিয়ে পড়ে তাহলে স্টেবল হলো না, সেটা কোলয়েড হলো না। কোলয়েড সলিউশন স্টেবল হবে। তাহলে এটা শুধু গরম জলে স্টার্চ দিলে হয়ে যাচ্ছে, আর এটা গরম জলে ফেরিক হাইড্রোক্সাইড দিলে হচ্ছে না। অ্যাকচুয়ালি ওইটাই পার্থক্য, এটা দ্রাবক আকর্ষী কোলয়েড, এটা দ্রাবক বিকর্ষী কোলয়েড। দ্রাবক আকর্ষী কোলয়েড মানে বুঝতে পারছো যে দ্রাবর সঙ্গে দ্রাবকের অ্যাট্রাকশন রয়েছে, তার জন্য দ্রাবর যে কণাগুলো রয়েছে না, সেই দ্রাবক কণাগুলো দ্রাবকের প্রতি অ্যাট্রাকশনের জন্য ছড়িয়ে যাবে, দ্রাবক যেহেতু পুরো সলিউশন জুড়ে রয়েছে। শুধু তাই নয়, দ্রাবক কণার চারপাশে দ্রাবকের একটা লেয়ার তৈরি হয়ে যাবে আকর্ষণের জন্য, যেটা বলে সলভেন্ট লেয়ার। এই সলভেন্ট লেয়ার বা দ্রাবক সংযোজন ক্ষমতা, এই প্রত্যেকটা দ্রাবক কণার চারপাশে এরকম একটা লেয়ার তৈরি হবে। এখানে কিন্তু হবে না, যেহেতু দ্রাবক বিকর্ষী কোলয়েড, এখানে কিন্তু কণাগুলোর চারপাশে কিন্তু দ্রাবকের লেয়ার হবে না। এই লেয়ার হয় না বলে কি হয়, একটা দ্রাবকণার সঙ্গে আর একটা দ্রাবকণা না এরকম জুড়ে যেতে পারে, আর একটা দ্রাবকণা এরকম জুড়ে যেতে পারে, আর একটা দ্রাবকণা জুড়ে যেতে পারে। যখন দু তিনটে চারটে দ্রাবকণা জুড়ে গিয়ে একটা বড় কণা তৈরি হয়, তখন কিন্তু অভিকর্ষজ বলের প্রভাবে কিন্তু নিচে থিতিয়ে পড়ে। এখানে কিন্তু দু তিনটে কণা জুড়ছে না, কেন না, বাইরে একটা দ্রাবকের খোলস রয়েছে, ঠিক আছে, যেটাকে বলে সলভেন্ট লেয়ার। তো এর জন্য এটা স্টেবল হয়, তাই শুধু গরম জলে দিয়ে নাড়িয়ে দিলেই তৈরি হয়ে যায়। কিন্তু এখানটায় কিন্তু শুধু গরম জলে দিয়ে তুমি যদি নাড়াও তাহলে কিন্তু স্টেবল হবে না, আবার থিতিয়ে পড়ছে। তার মানে দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রিপারেশনটা একটু কঠিন, এটা কিন্তু সহজ যেহেতু স্টেবল। তো কিভাবে করবো তাহলে এটা দ্রাবক বিকর্ষী কোলয়েড সলিউশন ক্রিয়েট করবো কি করে, যে এইভাবে যদি তলায় থিতিয়ে পড়ে? এখানে অ্যাকচুয়ালি বাইরে থেকে আর একটা রিএজেন্ট এর মধ্যে দিতে হবে। সেটা কি দেব? সেটা দেব ফেরিক ক্লোরাইড।
মানে এই সলের জন্য ফেরিক ক্লোরাইড বাইরে থেকে দেওয়া হয়। গরম জল দিয়েছো, ফেরিক হাইড্রক্সাইড অদক্ষেপ দিয়েছো, তার সঙ্গে আবার ফেরিক ক্লোরাইড দেবে। কি হয় শোনো, দেখো ফেরিক হাইড্রক্সাইডের যে কণাগুলো আছে, মানে যে দ্রাব কণাগুলো আছে, এগুলো ধরছি দ্রাব কণা, ঠিক আছে। সলিউশনে যেই ফেরিক ক্লোরাইড তুমি দিলে, ফেরিক ক্লোরাইড থেকে আসছে দুটো আয়ন, একটা Fe3+, একটা Cl-। এখন এই দুটো আয়নের মধ্যে কোনো একটা আয়নকে কি করবে জানো, এই যে দ্রাব কণাগুলো অ্যাবজর্ব করবে, মানে অধিশোষণ করবে, পৃষ্ঠতলের গায়ে আবদ্ধ হবে এই দুটো আয়নের মধ্যে কোনো একটা আয়ন। সাধারণত কোন আয়নটা অ্যাবজর্ব হয়, এটা কিসের কণা বলো তো, ফেরিক হাইড্রক্সাইড কণা। এই কণার সাথে এই দুটো আয়নের মধ্যে কোন আয়নটা কমন আয়ন, কোনটা কমন আয়ন, Fe3+ দেখো কমন। তো এই কমন আয়নটা অ্যাকচুয়ালি অধিশোষণটা হয়, মানে ফেরিক হাইড্রক্সাইড অদক্ষেপের বাইরের পৃষ্ঠতলে কোনটার অধিশোষণ হয় না, Fe3+ আয়নের অধিশোষণ হয়। মানে প্রত্যেকটা অদক্ষেপে এই যে বাইরের গায়ে Fe3+ এইরকম ভাবে অধিশোষণ হয়ে যায়, মানে প্রত্যেকটা এগুলো সব Fe3+, মানে প্লাস চার্জ হয়ে যাচ্ছে বাইরে। তাহলে প্রত্যেকটা কণা ওরকম ভাবে Fe3+ অধিশোষণ করে প্রত্যেকটা পার্টিকেল প্লাস চার্জ হয়ে যাচ্ছে, খেয়াল করো। এখন প্রত্যেকটা ফেরিক হাইড্রক্সাইড কণা যদি প্লাস চার্জ হয়, সেম চার্জ হয়, প্রত্যেকে রিপালশন করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করে, সবাই কিন্তু বিকর্ষণের জন্য চারিদিকে আবার ছড়িয়ে পড়বে, মানে কেউ আর থিতিয়ে পড়ার চান্স থাকবে না, মানে স্টেবল সলিউশন। এই ঘটনাটার নাম হচ্ছে পেপটাইজেশন। বাইরে থেকে যেটা দেওয়া হয় ফেরিক ক্লোরাইড, এটাকে বলে পেপটাইজিং এজেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি ধাবক বিকর্ষী ক্লোরাইড প্রস্তুত করতে গেলে এইভাবে প্রস্তুত করতে হবে, বাইরে থেকে কিছু একটা দিতে হবে। তো তোমার যেমন এই ফেরিক হাইড্রক্সাইড সলে দেখছো যে কণাগুলো কোন চার্জ হয়ে যাচ্ছে বলো তো, পজিটিভ চার্জ হচ্ছে। তবে খেয়াল রাখবে, Fe3+ অধিশোষণ করলেও বলে কণাগুলো প্লাস চার্জ। Cl- গুলো কোথায় গেল, Cl- গুলো কিন্তু সলিউশনে আছে, মানে দ্রাবক বিস্তার মাধ্যমটা কিন্তু নেগেটিভ চার্জ হয়ে আছে, কণাগুলো পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে তুমি কি শিখলে না, ফেরিক হাইড্রক্সাইড সল কণা পজিটিভ চার্জ, অবশ্য দ্রাবকটা নেগেটিভ চার্জ, এটা মানে উল্টোটা ভেবে নিতে হবে। সেরকম একইভাবে আমরা আরেকটা সল তৈরি করতে পারি, AH2S3 আর্সেনিয়াস সালফাইড সল। দেখবে এইটা যখন তৈরি করবে, এখানে যেমন তৈরি করতে ফেরিক ক্লোরাইড দিয়েছো, ওখানে তখন ফেরিক ক্লোরাইড দেওয়া হয় না, সাধারণত আর্সেনিয়াস অক্সাইড দেওয়া হয়, আর্সেনিয়াস সালফাইড দেওয়া হয়, সরি আর্সেনিয়াস সালফাইড সল তৈরি করছো, মানে সেখানে H2S দেওয়া হয় বাইরে থেকে। এবার আর্সেনিয়াস সালফাইড যখন সল তৈরি করা হয়, তখন H2S3 এর মধ্যে যেটা বাইরে থেকে এই যে FeCl দিয়েছে, ওখানে দেওয়া হয় H2S। H2S থেকে ভেঙে H+ তৈরি হয়, H2- তৈরি হয়। তোমার কি মনে হয় কোনটা অ্যাবজর্ব করবে, মানে অধিশোষণ করবে, মানে এই সল কণার সাথে এটা কোনটা কমন, H টা কমন, তখন H2- অ্যাবজর্ব করে, মানে প্রত্যেকটা কণা তখন নেগেটিভ চার্জ হয়ে যায়। তখন এই সলের কণাগুলো কিন্তু সব নেগেটিভ চার্জ। এই দুটো সল ভালো করে মনে রাখবে, ফেরিক হাইড্রক্সাইড সল কণা পজিটিভ, আর্সেনিয়াস সালফাইড সল কণা নেগেটিভ। কিন্তু দ্রাবকগুলো সব উল্টো উল্টো হবে, এর দ্রাবক হচ্ছে নেগেটিভ হবে, এর দ্রাবক হচ্ছে তোমার পজিটিভ হবে, ঠিক আছে। এইটা হচ্ছে কোলায়েড প্রিপারেশন গেল। কোলায়েডের প্রপার্টিজ অনেক আছে, টেক্সট বুক ফলো করবে, স্টাডি মেটেরিয়াল আমার ফলো করবে, সবগুলো পেয়ে যাবে, মানে পড়লে পারবে। তো কিছু কিছু প্রপার্টিজ একটু আমি হিন্টস দিই, যেগুলো দিলে তোমরা পড়তে সুবিধা হবে আর কি। তো তার মধ্যে প্রথমেই আসি স্টেবিলিটি। যেহেতু প্রিপারেশনটা স্টেবিলিটির সাথে রিলেটেড, এটা আগে বলে নেওয়া দরকার। স্টেবিলিটি আগে বলো, কোলায়েড কেন স্টেবল, তার কটা রিজন হতে পারে, কটা কারণ, কোলায়েড কেন স্টেবল তার কটা কারণ হতে পারে। ফার্স্ট রিজন, ব্রাউনিয়ান মশান। ব্রাউনিয়ান মশান মানে দেখো, প্রত্যেকটা কোলয়েডের কণাগুলো কিন্তু র্যান্ডম জিগজ্যাগ মশান হচ্ছে, মানে অনবরত আঁকা বাঁকা পথে সবসময় কণাগুলো ছোটাছুটি করছে। এই ছোটাছুটি করার জন্য কিন্তু তারা একসাথে একত্রীভবন হয়ে থিতিয়ে পড়তে পারছে না, মানে স্টেবল হচ্ছে। স্টেবিলিটির কিন্তু একটা বিরাট কারণ ব্রাউনিয়ান মশান, এক নম্বর কারণ। সেকেন্ড রিজন, চার্জ, যেটা এক্ষুনি দেখলে সেম চার্জ হচ্ছে, হয় কণাগুলো সবাই পজিটিভ, না হলে সব কণাগুলো নেগেটিভ চার্জ। তাহলে সেম চার্জ হলে বিকর্ষণ হচ্ছে, তার জন্য মানে ছড়িয়ে পড়ছে, থিতিয়ে পড়ার চান্স কম, দ্বিতীয় কারণ। থার্ড রিজন, সলভেন্ট লেয়ার। অবশ্য থার্ড কারণটা শুধুমাত্র দাবক আকর্ষিতেই আছে, দাবক বিকর্ষিতে কিন্তু থার্ড রিজনটা নেই,
কারণ সলভেন্ট লেয়ারটা একমাত্র দ্রাবক আকর্ষী কোলয়েডে, লায়োফিলিক কোলয়েডেই থাকে। তার মানে তিনটে রিজন হলেও দুটো রিজন দ্রাবক বিকর্ষীর জন্য, তিনটে রিজন দ্রাবক আকর্ষীর জন্য। তার মানে এখানে বোঝা যাচ্ছে কে বেশি স্টেবল, দ্রাবক আকর্ষী বেশি স্টেবল, কারণ তিনটে রিজন হচ্ছে ওর। তো এটা স্টেবিলিটি গেল। এখন এবার স্টেবিলিটিটাকে নষ্ট করব। স্টেবিলিটি নষ্ট মানে এই যে ছড়িয়ে আছে কণাগুলো, ওই কণাগুলো ছড়িয়ে আছে, সেটাকে নিয়ে এবার কি করব, কণাগুলোকে সব তলায় ছিটিয়ে পড়বে, যেটাকে বলে কোয়াগুলেশন, কোলয়েডের তঞ্চন, মানে কণাগুলোর থিতিয়ে পড়া। ঠিক আছে, যেটা কোলয়েডের স্টেবিলিটি নষ্ট করছে। এইটা একটা প্রপার্টিস কোলয়েডের তঞ্চন। এটা কি করে হবে? মেনলি কোয়াগুলেশন কথাটা দ্রাবক বিকর্ষীর জন্যই প্রযোজ্য। তোমরা ভালো করে দেখছো যে ফেরিক হাইড্রোক্সাইড সল নিয়ে বলি, প্রত্যেকটা পার্টিকেল কণাগুলো, দ্রাবক কণাগুলো কোন চার্জ হয়ে আছে? প্রত্যেকে পজিটিভ চার্জ হয়ে আছে। তাই তারা পরস্পরকে বিকর্ষণ করছে, তাই ছড়িয়ে আছে, তলায় ছিটিয়ে পড়ছে না, মানে অণুগুলো একত্রে জুড়ছে না, অণুগুলো পরস্পরের কাছে আসতে পারছে না, ছড়িয়ে থাকছে। এখন এই সলের মধ্যে তুমি যদি বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট দাও, সাপোজ সোডিয়াম ক্লোরাইড দিলে কি সোডিয়াম সালফেট দিলে কি হবে? এই যে চার্জ আছে কণাগুলোর, তার অপোজিট চার্জের আয়ন এখান থেকে ও নিয়ে নেবে। মানে NaCl তুমি এই সলিউশনের মধ্যে যদি তুমি দাও, অ্যাকচুয়ালি দিয়েছো তার মানে Na প্লাস Cl মাইনাস, Na2SO4 দেওয়া মানে Na প্লাস SO4 2 মাইনাস দিয়েছো, তুমি দিয়েছো। কি হবে? এই কণাগুলোর প্লাস চার্জটা এইটা দিলে এর Cl মাইনাস গুলো সাহায্যে নিউট্রাল হবে, কারণ প্লাস চার্জ এই Cl মাইনাস কে নিলে কি হবে? প্লাস মাইনাস নিউট্রাল হবে, তাহলে সব কণাগুলো এরকম ভাবে নিউট্রাল হতে পারে। বা Na2SO4 দিলে সালফেট SO4 2 মাইনাস গুলোকে নিয়ে কি হবে? নিউট্রাল হবে, মানে প্রসম হবে, চার্জ আর থাকবে না। তখন প্রত্যেকটা কণাগুলোর আর প্লাস চার্জ থাকবে না। কেন না? নেগেটিভ আয়নগুলোকে নিয়ে নিউট্রাল হয়ে যাবে। যেই নিউট্রাল হয়ে যাবে, মানে প্রসম হয়ে যাবে, তখন কিন্তু এবার সব জুড়ে যাবে একসাথে। একসাথে অনেক কণা জুড়ে গেলে বড় হয়ে এবার থিতিয়ে পড়বে, ব্যাস সেটাকে বলছি কোলয়েডের তঞ্চন বা কোয়াগুলেশন। তবে একটা কথা, দ্রাবক বিকর্ষীকে তুমি এইভাবে তঞ্চন করে দিলে, দ্রাবক আকর্ষীকে কি করা সহজ হতো? কারণ দ্রাবক আকর্ষীতে শুধুমাত্র চার্জ ফ্যাক্টর নয়, এর দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে আবার সলভেন্টের লেয়ার থাকে। সলভেন্টের লেয়ার থাকলে যে লেয়ারটা ভেদ করে দুটো কণা তো কাছাকাছি আসতে পারে না, তুমি তাকে কোয়াগুলেশন করবে কি করে? তাহলে সলভেন্টের লেয়ার এখানে তুলতে হবে। সলভেন্টের লেয়ার তোলার জন্য যেটা দেয়া হয়, সলভেন্টকে, যেটা ডিহাইড্রেটিং এজেন্ট, দ্রাবক নিরোধক পদার্থ দিলে দ্রাবকের লেয়ারটা চলে যায়, তখন কিন্তু এবার কোয়াগুলেশন হবে। তার মানে দ্রাবক বিকর্ষীর কোয়াগুলেশনের জন্য বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য দিলেই হবে, আর দ্রাবক আকর্ষীর তড়িৎ মানে কোয়াগুলেশন করতে গেলে তড়িৎ বিশ্লেষ্য দিতে হবে, তার সাথে সাথে ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে দ্রাবক নিরোধক পদার্থ দিতে হবে। এবার একটা কথা বলি, এই প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা রুল আছে, সূত্র আছে, সেটা হচ্ছে সুলজে হাড্ডি রুল। অ্যাকচুয়াল কোয়াগুলেশনের জন্য অ্যাকচুয়ালি অপোজিট আয়ন দরকার, এটা সুলজে হাড্ডির রুলের ফার্স্ট রুল। কারণ দেখো, ফেরিক হাইড্রোক্সাইড সলের কণাগুলো পজিটিভ ছিল বলে পজিটিভের তঞ্চন করার জন্য তোমার কোন আয়ন নিচ্ছিল? নেগেটিভ আয়ন নিচ্ছিল। যদি সল কণাগুলো নেগেটিভ আয়ন হয়, তাহলে তড়িৎ বিশ্লেষ্য থেকে কোন আয়ন নেবে? পজিটিভ আয়ন নেবে, তবে তো নিউট্রাল হবে। সে তার মতো ঠিক বুঝে অপোজিট চার্জ নিয়ে নেবে। তার মানে কোলয়েডের তঞ্চনের জন্য কণার অপোজিট চার্জ দরকার, চার্জযুক্ত আয়ন দরকার। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল, যে অপোজিট চার্জ যুক্ত আয়ন নিচ্ছে, নিয়ে তঞ্চনটা যে হচ্ছে, সেই অপোজিট চার্জের পরিমাণ যত বেশি হবে কোনো আয়নের, তত তঞ্চন ক্ষমতা বেশি হবে। যেমন তুমি NaCl দিয়েও তঞ্চন করতে পারো, Na2SO4 দিয়েও তঞ্চন করতে পারো এই সলটাকে, কিন্তু কোনটা বেশি কার্যকরী হবে জানো? এইটা। কারণ অ্যাকচুয়ালি তঞ্চনের জন্য তো নেগেটিভ লাগছে আয়ন, নেগেটিভ আয়ন, এটা Cl মাইনাস আর SO4 2 মাইনাস। দেখো দুটো নেগেটিভ আয়নের মধ্যে কোনটা নেগেটিভ আয়নের আধান বেশি, চার্জ বেশি? এর একটা মাইনাস, এর দেখো দুটো মাইনাস। কারণ যদি তিনটে মাইনাস থাকে, কারণ ফসফেট PO4 3 মাইনাস, তার আরো বেশি হবে। তাহলে আধান যত বেশি হবে, তত কিন্তু তার তঞ্চন ক্ষমতা বেশি। তবে দেখবে কোন সল। এবার সাপোজ তোমাকে যদি বলে আর্সেনিয়াস সালফাইড সলের তঞ্চন করতে বলেছে, এই সলটা তো আবার নেগেটিভ চার্জ, তার তঞ্চনের জন্য আমার পজিটিভ আয়ন লাগবে, তখন দেখতে হবে কে বেশি কার্যকরী। সাপোজ তোমাকে দিয়েছে একটা KCl আর একটা দিয়েছে MgCl2, KCl থেকে K প্লাস, MgCl2 থেকে Mg2 প্লাস, তখন কোনটার আধান বেশি? এটার আধান বেশি, তখন নেগেটিভ সলের তঞ্চনের জন্য এইটা বেশি কার্যকরী হবে, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা। পটাশিয়াম ক্লোরাইডের কার্যকারিতা কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াগুলেশন রিলেটেড বিষয়। আর একটা কোয়াগুলেশনের
হিউজ অ্যাপ্লিকেশন আছে, হিউজ অ্যাপ্লিকেশন সব আছে। ভালো করে যেগুলো পাঠাবো দেখবে, পড়বে, বুঝতে পারবে। মানে আর্টিফিশিয়াল রেন, কৃত্রিম বৃষ্টিপাত থেকে শুরু করে ডেল্টা ফরমেশন, বদ্বীপ গঠন, ভূগোলে যেটা পড়েছো বদ্বীপ গঠন, সেটা কিন্তু কেমিস্ট্রি দিয়েও বদ্বীপ গঠন হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যখন নদীর জলগুলো যখন সমুদ্রের কাছে আসে, নদীর ঘোলা জল বলছে একটা কোলয়েডের উদাহরণ, কোলয়েডের এক্সাম্পল। সেই কোলয়েড মানে কোলয়েডের কণাগুলো নিশ্চয়ই কোনো একটা চার্জে থাকবে। ধরো নদীর ঘোলা জলগুলো সাপোজ মানে কোলয়েড যেহেতু, ওর কণাগুলো মানে কাদামাটির যে কণাগুলো সেগুলো নেগেটিভ চার্জ সাপোজ। যখন সমুদ্রের কাছাকাছি আসে, সমুদ্রে লবণ থাকে, লবণের থেকে যে পজিটিভ চার্জের আয়নটা ও নিয়ে নিউট্রাল হয়, হয়ে ওই জায়গায় জমে যায় সমুদ্রের কাছাকাছি এসে। এই জমতে 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 বদ্বীপটা গঠন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড। আরো আছে যেটা ব্লাড ক্লটিং, মানে দাড়ি কামানোর সময় যে ফটকিরি ব্যবহার করা হয় কেন, ব্লাড যে আছে না, ব্লাডটাও কোলয়েড। ব্লাডে অ্যালবুমিনের কণাগুলো কোলয়েড কণা, যেটা নেগেটিভ চার্জ হয়। সেই নেগেটিভ চার্জগুলো কিভাবে তঞ্চন হয়, যখন আমরা দাড়ি কামানোর সময় যে ব্লাড একটু বেরোয়, ফটকিরি দিয়ে ঘষলে ফটকিরির মধ্যে K+Al3+ আয়ন আছে, যেগুলো এই ব্লাডের নেগেটিভ কণাগুলোর সঙ্গে জুড়ে নিউট্রাল হচ্ছে, মানে প্রশম হয়ে যাচ্ছে, তড়িৎ প্রশম। নিউট্রাল হয়ে গেলে কি হবে বলতো, ওই ব্লাডের কণাগুলো তঞ্চন হবে। যখন জমে যায় তখন যেখান থেকে ব্লাডটা বেরোচ্ছিল সেখানে জমে গেলে আর এক্সট্রা ব্লাড বেরোতে পারে না, যেন ব্লাড আর এক্সট্রা বেরোয় না ফটকিরি দিয়ে ঘষলে। ঠিক আছে, ব্লাডের তঞ্চন, রক্তের তঞ্চন হয়। এরকম অনেক এক্সাম্পল আছে, মানে শেষ নেই, যেটা কোলয়েডের কোয়াগুলেশনের এক্সাম্পল আর কি। তো আরেকটা যেটা বলা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি। ইলেকট্রিক্যাল প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়াল কোলয়েড কণাগুলো যে কোনো এক প্রকার চার্জ। সাপোজ আমি একটা ইউটিউব নিয়েছি, এখানটা ফেরিক হাইড্রক্সাইড সল্ট নিয়েছি, একদম ব্রাউন কালার, বাদামি রঙের ফেরিক হাইড্রক্সাইডের কালার বাদামি, ফেরিক হাইড্রক্সাইড সল্ট নিয়েছি। এর মধ্যে কণাগুলো পজিটিভ চার্জ, নিশ্চয়ই জানো, পার্টিকেলস গুলো পজিটিভ চার্জ, মানে দ্রাবক কণাগুলো সব পজিটিভ চার্জ, প্লাস দ্রাবক গুলো সব নেগেটিভ চার্জ, সব পজিটিভ চার্জ দ্রাবক কণাগুলো। এখন এখানে যদি তুমি একটা দণ্ড ঝোলাও, যেটা ব্যাটারি নেগেটিভ মেরুর সঙ্গে যদি যুক্ত করো, যেটাকে বলে ক্যাথোড, আর এখানে যদি একটা দণ্ড ঝোলাও যেটা ক্যাথোড আর কি, সরি অ্যানোড, পজিটিভ মেরুর সঙ্গে যদি যুক্ত করো, তড়িৎদ্বারের সঙ্গে আর কি, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এই সলিউশনের মধ্যে আংশিক নিমজ্জিত করেছো, কি হবে? ফেরিক হাইড্রক্সাইডের যে প্লাস কণাগুলো নিশ্চয়ই কোথায় ছুটবে? এই তড়িৎদ্বারে না এই তড়িৎদ্বার? এই তড়িৎদ্বার তো পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত, এই তড়িৎদ্বার তো নেগেটিভ মেরু, তার মানে ক্যাথোডের দিকে ছুটবে। ওই জন্য ফেরিক হাইড্রক্সাইডের সমস্ত কণাগুলো যে ছড়িয়েছিল, সব কণাগুলো কিন্তু এই ক্যাথোডের দিকে ছুটবে। দেখবে সব ব্রাউন কালার, এই দিকে পুরো জড়ো হয়ে গেছে, এটা পুরো ব্রাউন হয়ে যাবে এই জায়গাটা, এটা পুরো একদম কালারলেস সলিউশন হবে, তাহলে কণাগুলো এক জায়গায় ছুটবে। এটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস, তড়িৎ সঞ্চালন ধর্ম। অবশ্যই ইলেকট্রোফোরেসিস এবার দুটো ভাগ, ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস। এটা ক্যাটাফোরেসিস কেন না, ক্যাথোডের দিকে গেছে, নেগেটিভ দণ্ড মানে ক্যাথোড। আর্সেনিয়াম সালফাইড সল্ট নিলে অ্যানোডের দিকে যেত, তখন অ্যানাফোরেসিস হতো। ক্যাটাফোরেসিস বা অ্যানাফোরেসিসের মেন ভাগটা কি থেকে আসছে না, ইলেকট্রোফোরেসিস বললাম। ইলেকট্রোফোরেসিসের ডেফিনেশন কি না, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলয়েডের কণাগুলোর গতি, এটাকে বলছি ইলেকট্রোফোরেসিস। কোলয়েড কণা মানে দ্রাবক কণার যে সঞ্চালন। আরেকটা যেটা তড়িৎ ধর্ম আছে, কোলয়েডের দ্রাবক, দ্রাবক বিস্তার মাধ্যমের সঞ্চালনকে বলবো ইলেকট্রো অসমোসিস। সেটা আবার কি করে হবে? দ্রাবক কণাগুলি তো ছুটবে, দ্রাবকের কণা কখন ছুটবে? কারণ তখন বিষয়টা অন্যভাবে করতে হবে। কিরকম না, ওই ইউনলই নিয়েছো, নিয়ে এখানটায় ক্যাথোড ঝুলিয়েছো, এখানে অ্যানোড ঝুলিয়েছো। ফেরিক হাইড্রক্সাইড সল তুমি এইটুখানি জায়গার মধ্যে নিয়েছো, ফেরিক হাইড্রক্সাইড সল। এখানে আর এখানে তুমি কি ব্যবহার করেছো?
সেমি পারমিয়াবল মেমব্রেন। প্রাণীজ বা উদ্ভিজ্জ কোনো ঝিল্লি ব্যবহার করেছে এই জায়গায়, এই দুটো জায়গায়। তোমরা জানো নিশ্চয়ই ঝিল্লি ভেদ করে মানে প্রকৃত দ্রবণের কণা মানে ক্রিস্টালাইট কণা যেতে পারে, কিন্তু কোলাইট কণা কোনোদিন যেতে পারে না। মানে ফেরিক হাইড্রোক্সাইড সলের কণাগুলো কিন্তু এটা ভেদ করে যেতে পারবে না, কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড সলের মধ্যে যে দ্রাবক আছে সেই দ্রাবক কিন্তু চলাচল করতে পারে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের সলের যে কণাগুলো মানে দ্রাবক কণাগুলো তো পজিটিভ, আর দ্রাবকের কণাগুলো, এটা দ্রাবক কণা পজিটিভ আর দ্রাবক গুলো কিন্তু নেগেটিভ। তাহলে উদ্ভিজ্জ বা প্রাণীজ ঝিল্লি ভেদ করে দ্রাবক কণা যেতে পারলে না পারলেও দ্রাবক গুলো যায়। তাহলে ব্রাউন কালারের দ্রাবক কণাগুলো এখানে থেকে যাবে, দ্রাবকের নেগেটিভ কণাগুলো কিন্তু এখান থেকে বেরোবে। কিন্তু এখান দিয়ে এই ঝিল্লি ভেদ করে বেরোলে কোন দিকে যাবে অ্যাকচুয়ালি? দ্রাবক কণাগুলো তো নেগেটিভ, কিন্তু এই দিকে যাবে না, এদিকে যাবে না, এদিকে যাবে, কারণ পজিটিভের দিকে যাবে। তখন এই উদ্ভিজ্জ বা প্রাণীজ ঝিল্লি ভেদ করে দ্রাবকের যে নেগেটিভ কণাগুলো আস্তে 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 এই দিকে যাবে। ঠিক আছে, এটাকে কিন্তু বলবো না ইলেকট্রোফোরেসিস, এটাকে বলবো ইলেকট্রো অসমোসিস। কারণ ইলেকট্রোফোরেসিস হচ্ছে দ্রাবক কণা যাচ্ছে আর এখানে দ্রাবকের কণার গতিবিধি হচ্ছে, এটাকে ইলেকট্রো অসমোসিস বলবো। আর এই প্রসঙ্গে আরেকটা অ্যাপ্লিকেশন বলে রাখি, যেটা ইলেকট্রোফোরেসিসের অ্যাপ্লিকেশন। ইলেকট্রোফোরেসিসের অ্যাপ্লিকেশন হচ্ছে কলকারখানার চিমনিতে, মানে বিভিন্ন কলকারখানায় যে চিমনি ইউজ করা হয় সেই চিমনিতে দুটো এরকম তড়িৎদ্বার থাকে, ক্যাথোড অ্যানোড। আর বিভিন্ন কলকারখানার যে দূষিত গ্যাস মিশে বায়ু যে বেরোয় সেখানে অ্যাকচুয়ালি ওটা কোলাইড, তার মধ্যে বিভিন্ন কার্বন কণা থেকে শুরু করে আরো ধুলোবালির যেসব কণাগুলো বায়ুর সঙ্গে মিশে থাকে সেই সব কণাগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ, মানে যে কোনো এক প্রকার চার্জ হয়, নেগেটিভ চার্জই ধরলাম। এবার ওই বায়ুগুলোকে যখন তুমি চিমনি দিয়ে বের করছো, চিমনিতে একটা কন্ট্রোল অধক্ষেপক থাকে, একটা যন্ত্র যেখানে ক্যাথোড অ্যানোড ঝোলানো থাকে। এবার ধোঁয়াটা যখন বেরোচ্ছে সেই ধোঁয়ার মধ্যে যে কোলয়েডের কণাগুলো নেগেটিভ চার্জ যদি হয় তাহলে কি হবে বলতো, এই পজিটিভ তড়িৎদ্বারে গিয়ে জমে যাবে, চিমনির মধ্যেই জমে যাবে। এবার বিশুদ্ধ বায়ুটা বাইরে বেরোবে, মানে এয়ার পলিউশন যাতে না হয় সেই জন্য চিমনিতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোফোরেসিসের অ্যাপ্লিকেশন। এইভাবে অনেক প্রপার্টিজ রয়েছে কোলয়েডের, ঝিল্লি বিশ্লেষণ আছে যেটা ডায়ালিসিস বলা হয় আর কি, কালার আছে, আরো অনেক প্রপার্টিজ আছে। যে মেন এইগুলো বোঝালাম, এগুলো দিয়ে কিন্তু ওগুলো জাস্ট একটু পড়লে কিন্তু সমস্ত গুলো বুঝতে পেরে যাবে আশা করছি। ঠিক আছে, ওকে, বাই।